আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। এখন বলতেছে শেখ হাসিনা আসলে জেলে ভরবে, তাকে ফাঁসি দিবে। কেউ বলতেছে ফাঁসির দড়ির সাথে নিয়ে আসেন। আগে বলছে ফাঁসির দড়ি তারা রেডি রেখেছে, এখন বলছে ফাঁসির দড়িও নিয়ে আসেন। কয়দিন পরে এটাও বলতে পারে যে আপনি জল্লাদও নিয়ে আসেন, এটাও বলতে পারে, কারণ অলরেডি বলে ফেলেছে কোনো নেতা। তো জননেত্রী শেখ হাসিনা কিন্তু আসলে দড়ি নিয়ে আসবেন, জল্লাদও নিয়ে আসবেন। কাদের জন্য? যারা জুলাই সন্ত্রাস ঘটিয়েছে, যারা মনে করতেছে জননেত্রী শেখ হাসিনা এইখানে ফাঁসি নেওয়ার জন্য আসতেছেন, আত্মসমর্পণ করার জন্য আসতেছেন। কোনো একজনকে কার যেন লেখা আমাকে দেখলাম একটু একসময়, হঠাৎ করে নজর পড়লো যে তিনি আসলে নাকি খালেদা জিয়ার মতো জেলে থাকবেন। খালেদা জিয়া শেখ হাসিনা এক না। ওই বিএনপিকে সিগারেটের বাইরে বেরোতে পারে নাই বলে শেখ হাসিনাকে আটকানোর পরে আওয়ামী লীগকে সিগারেটের মধ্যে থাকবে না। যতই তোমরা আওয়ামী লীগের অফিস দখল করাই করো, সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে, সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে, এই যে একজন এখানে লিখেছেন ভারত কোথায় নিম্ন শক্তি। ভাই, চায়নার সাথে তো নিচু শক্তি নাকি? চায়না তো পরাশক্তি। নিচু শক্তি বলতে কি বুঝাইছি? আপনি কি বুঝলেন এখানে? সামরিক শক্তিতে চায়নার সমান না, এটা বুঝাইছি। আর ভারত অবশ্যই তো পরাশক্তির নিচে, তাই না? সেটা বুঝাইছি ভাই। ভারতের যদি এত শক্তি থাকতো, তাহলে বাংলাদেশ যেভাবে গালি দেয়, যেমন বিএনপির এত শক্তি কিন্তু ভাবির পোলারা গালি দিতে দিতে কমায় পাঠায় দিছে, তেমনি ভারতকে নিয়ে যেভাবে বলে বাংলাদেশের হাঁপানি রোগী, যক্ষার রোগী, কামের লোক, কাজের লোক, তারপর রিক্সাওয়ালা, টেম্পওয়ালা, তারপর আমার ভাবির পোলার আসা শুরু করে যেভাবে আপনাদের গালি দিয়েছে, তারা ভারত দখল করবে, সেভেন সিস্টার দখল করবে। আপনারা কিন্তু একটা শক্ত কথা বলতে পারেন নাই। তা আপনাদের কি বলবো? আমি উষা শক্তি বলবো আপনাদের? আপনার তো নিচে শক্তি ভাই, ভারত তো নিচে শক্তি। আমাকে যদি কেউ এসে মা তুলে গালি দেয়, বাপ তুলে গালি দেয়, আমার দিয়ে রাস্তা দিয়ে গালি দেয়, আমার যদি ক্ষমতা থাকে, আমি বসে থাকবো? আমি তো শর্টকানা দিয়ে চাপা সোজা করে ফেলবো। কখন আমি কৌশল নিবো? যখন আমি আসলেই দুর্বল। কখন আমি চাণক্য নীতি নিব? তখন যখন আমি আসলেই দুর্বল। সেই জন্য বলেছি ভারত তো দুর্বল শক্তি। দুর্বল শক্তি না হলে ভারতের কথায় বা বাংলাদেশ এগুলো এগুলো যদি ভারত যদি ভারতের অর্ধেক ক্ষমতা ধর থাকতো বাংলাদেশ, এতদিন তো ভারত দখল করে ফেলাইতো। সেই জন্য বলছি ভারত নিশ্চয় শক্তি। আমি ভুলটা বলছি কোথায়? সামরিক শক্তিতে যদি সত্যিই এত শক্তি থাকতো, তাহলে বাংলাদেশ এগুলো কথা কিভাবে বলে আমাকে বুঝাই বলেন। হয় আপনারা অবশ্যই দুর্বল, আর না হয় আপনাদের কূটনীতি দুর্বল। এটা তো মেনে নিতে হবে ভাই। সারা জীবন গালাগালি করলো আপনাদের তারেক রহমানটা, আপনারা দাওয়াত দেন নাই? তারেক রহমান কিন্তু আপনাদের দাওয়াত দেন যে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি আসেন। বলছে কি বাংলাদেশ? বলে নাই, আপনারাই বলেছেন। নিশ্চয়ই ওই যে আমি যেটা ঘন ঘন বলি চাণক্য নীতি ব্যবহার না, সবসময় চাণক্য নীতির মধ্যে এটাও আছে যে হয় যে তোমাকে ক্ষতি করতে চাইবে, ওই রাস্তা থেকে তুমি অন্য রাস্তায় চলে যাবে, অথবা তাকে উপরে ফেলে দিতে হবে। দুইটাই বলেছে। আপনি বারবার সরে যাচ্ছেন, অর্থাৎ আপনাকে কেউ কুত্তার মতো ঘেউ ঘেউ করতেছে, আপনি বারবার পথ ছেড়ে দেন, তার মানে কুকুর সরানোর ক্ষমতা আপনার নেই। সেই জন্য বলেছি, সেই জন্যই কথা বলেছি। আপনি আর চায়না তো পরাশক্তি, সে তো সুপার পাওয়ার, স্বীকৃত। ভারত তো এখন স্বীকৃত না ভাই। আপনি এতটা খুব কষ্ট পাইলেন এই কথা বলাতে। আমারই তো ভাই বাংলার লোকজন ভারতের দালাল বলে, আমারই তো নরেন্দ্র মোদীর দালাল বলে, বিজেপির দালাল বলে ভাই। আমিও তো চাই না ভারত নিচে, কিন্তু ভারত এখানে প্রমাণ করে দিয়েছে সে শক্তিতে দুর্বল। বেলুচেরা ৭৫ বছর যাবৎ ভারতের সহযোগিতা চাইতেছে। নেহরু থেকে শুরু করে এখন পর্যন্ত প্রকাশ্যে সহযোগিতা কেন করতে পারেন না? আমেরিকা তো করে, রাশিয়া তো করে, আপনারা করেন না কেন? তার মানে আপনারা দুর্বল, এটা মেনে নিতে হবে। এটা তো সত্য। এতে লজ্জা পাওয়ার কি আছে? শক্তি অর্জন করেন আরো, তাহলেই হয়ে যাবে ভাই। যেটা বলতেছিলাম এইখানে, এই যে, হ্যাঁ না, কত বছর এগিয়ে আছে সেটা জানি না, কিন্তু চীনে এগিয়ে আছে, অনেক এগিয়ে আছে, কোনো সন্দেহ নেই। এগুলা ভাই বললেন না, এই যে বলছেন কুকুরের জন্য মুগুর রেডি আছে, আমরা কুকুর হতে পারি, এগুলো বাজে কথা বললেন না ভাই। এগুলো হলো ভাই ওই যে মানে কি বলবো, পালিশ করা কথা। এগুলো হলো পালিশ করা কথা। আপনি মুরদ নাই ভাই, এটা স্বীকার করতে আপনার তো লাগে কেন? এইগুলা বলেন কেন ভাই? কি কমেন্ট করেন ভাই? রিয়েলি মুরদ নাই তাই এটা করতেছে? রিয়েলি মুরদ নাই? যাদের মুরদ আছে তারা এগুলো এগুলো শুনবে না, তারা সোজা কুকুর মুগুর মারবে। ভাই আপনি আসলে মুরদ না, এটা মানতে হবে। ওই যে হত্যা করেন না, কুকুর হত্যা করবেন না, প্রাণী হত্যা না, ভালোবাসেন, এগুলো বাজে কথা, এগুলো আমাদের শিখায়েন না ভাই। আপনারা অনেক শক্তিশালী। বাংলাদেশের হিন্দুদের কথা বাদ দিলাম, এরা অন্য দেশে থাকে, এরা বাংলাদেশের তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকে, যদিও তারা স্বীকার করে না, তারা নিজেরাও স্বীকার করে না, এদের সরকার স্বীকার করে না। তো পশ্চিমবঙ্গ থেকে আপনারা মমতা ব্যানার্জির ক্ষমতায় থাকতে মুর্শিদাবাদ ৩টা জেলা থেকে পালাইছিলেন কেন? ওখানে তো ভারত সরকার ছিল। ৯০ সালে কাশ্মীর থেকে ৫ লক্ষ
কাশ্মীরি পণ্ডিত পালায় আসছিল কেন, আর লক্ষ লক্ষ মানুষ মারা গেছিল কেন? কি করেছেন আপনারা? এখানে এসে হ্যাঁ এখানে এসে উল্টাপাল্টা কথা বলেন, মানে নিজের খুব বিরক্ত দেখান, এগুলো আমাকে বুঝেন না। আপনি যে ভারতীয় না, আপনার সাথে আমি ভারত সম্পর্কে অনেক বেশি জানি। আমার শিখাইন না ভাই, ভারত সম্পর্কে লেকচার আপনার সাথে আমি 10 ঘন্টা বেশি দিতে পারবো। ওগুলো আমার শিখে আপনার সামরিক যুক্তি, আপনাদের কূটনীতি, বাংলাদেশে যারা সবচেয়ে বেশি পড়ে ভারত সম্পর্কে, আমি তাদের একজন। বলবো না তো আমি একা, আমি তাদের একজন ভাই। এগুলো বললেন না, এগুলো হয়তো বলে বলে মনে মনে মন কলা খায়েন না। ওই বিএনপিরও খুব ক্ষমতাধর, গালি দিতে দিতে না কমাতে পাঠাই দিছে। আর আপনাদের আমাদের দেশের হাঁটু ভাঙ্গা রুগী, গ্যাস্ট্রিকের রুগী, যক্ষার রুগী, কথা বলতে পারে না, তারা বলে 7 সিস্টার খাই ফেলবে, আপনার কোনো কথাই বলেন না, উত্তরই দেন না কোনো। আমি জানি যে বাংলাদেশের, ভারতের তুলনায় বাংলাদেশ 50 গুণ শক্তি কম, ক্ষমতা কম, অর্থনীতি কম, বলে তো অন্তত মনে রাখবেন, যে সাপ বিষ তুলে বিষাক্ত, আপনি কিন্তু সবল দেন না, ওই সাপ দেওয়ার লাভ নাই। কিন্তু যে সাপ বিষাক্ত নয়, ধরা সাপ দেখলেও কিন্তু মানুষ দৌড় দেয়। গোখরা সাপ দেখলে অনেকে, তো আমি ছোটবেলায় গোখরা সাপ হাতে নিয়েছিলাম। কেন নিয়েছিলাম? সে ঘুমিয়েছিল ছোটবেলায়। আমি নিজে গোখরা সাপ ধরে ফেলেছিলাম। আমি ওটাকে মাছ মনে করেছিলাম, আমি ওটাকে শৈল মাছ বা টাকি মাছ মনে করে ধরেছিলাম। কারণ কি, সে ঘুমন্ত। ঘুমন্ত থাকলে গোখরা সব মাছ ধরে ফেলে, মাছ হচ্ছে আমি তার প্রমাণ। তারপরে আমি যে কিভাবে বাঁচলাম সেদিন, আমাদের আত্মীয় স্বজন, আমার মা তো অজ্ঞান হয়ে পড়ে গেছিল সাথে সাথেই, আর আমাদের আত্মীয় স্বজন তারা এসে সাপ পরে মারে, গোখরা সাপ ছিল। আরেকটা উদাহরণ দেই, আপনাদের চাণক্য নীতিও আমি কম পড়ি নাই ভাই। আপনার যদি শক্তি থাকে, আপনি যদি প্রকাশ না করেন, আপনি ঠেলা খাবেন, খাবেনই, কেউ ঠেকাইতে পারবে না। আপনি যদি পরিচয় না জানেন আপনি ক্ষমতাধর, আপনার ধরা শব্দ দেখলে সবাই লিঙ্গের ধরে টান দেয়, কিন্তু গোখরা সাবারে কেউ দেয় না। কারণ কি? যারা মাছ মারতেন ছোটবেলা আমার মতো, নিশ্চয়ই তা জানেন, যে আমরা মাছ ধরতে গিয়ে লিঙ্গুর, কিন্তু যদি গোখরা সাপ করতো কি করতাম, বা দাঁড়াই সাপ পড়লে কি করতাম, তখন তো নিজেরা উঠে দৌড় দিতাম, তাই নয় কি? নিঃসন্দেহে তা। আরেকটা জিনিস বলি, জার্মান কোনোদিনই রাশিয়া আক্রমণ করার সাহস পেত না, কখনোই পারতো না, যদি রাশিয়া তার ক্ষমতা প্রয়োগ করতো, যদি তার শক্তি প্রকাশ করতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিস্ট্রি পড়ে দেখেন, হিটলার মনে করেছিল যে সোভিয়েত ইউনিয়ন আসলেই দুর্বল, তার জন্য সে গিয়ে সেখানে হামলা করেছিল। নাহলে হিটলারকে এত পাগল নাকি ওখানে হামলা করবে? কারণ রাশিয়া একটা ভুলের জন্য তাদের 10 কোটি লোক মারা গেছে রাশিয়ার, কারণ তারা শক্তিমত্তা প্রকাশ করে নাই। রাশিয়া জিতেছে, সোভিয়েত ইউনিয়ন জিতেছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৈত্রী শক্তি হিসেবে তখন আমেরিকা ব্রিটেন মিলে হিটলার একটা দেশ, সে এইখানে, সে যে আক্রমণটা করলো, ইতিহাস পড়েন, শুধুমাত্র একটা ভুল, যে হ্যাঁ শক্তি প্রকাশ না করার কারণেই হিটলার হামলা করেছিল। হিটলার যদি জানতো সোভিয়েত ইউনিয়ন এত শক্তিশালী, জীবনও যেত না। এই যে বাংলাদেশ এত ঘাউ ঘাউ করতেছে, বাংলাদেশে যারা পেয়ারা পাকিস্তানি, তুরস্কের চামচামি করে, এই যে ভারতের এত গালি দেয়, যদি ঠিক মতো মুগুর মারতো, কেউ কথা বলতো? কেউ বলতো না, কারণ জানে কিছু বলবে না বা করতে পারে না। দুইটাই হইতে পারে, হয় ভারত কিছু করার ক্ষমতা রাখে না, অথবা কিছু বলবে না, তো দুইটাই তো আপনার লস। আরে ভাই, একটা গ্রামের ইউনিয়নের মেম্বারের গালি দিলে ভাই চামড়া ছুলে ফেলায়। একটা মেম্বার একটা গ্রামের মেম্বার যদি হয়, তা গ্রামে তার এলাকায় যেতে পারবেন না আপনি, প্রয়োজনে সে আপনার ল্যাং মারবে। এরকম গালাগালি দিয়ে কিছু করেন না, আবার বলতেছেন এখানে এসে আমার জ্ঞান দিতে আসছেন, তাহলে তো ভাই সমস্যা ভাই। করতে হয় না, অপ্রাসঙ্গিক ভাবে অনেক কথা বলতে হলো। জি, জি জি, ফরিদ ভাই যে বিষয়টা কথা হলো, মানে উনি হয়তো একটা কমেন্ট করেছেন, করতেই পারে, দর্শক আর নিজের দেশ তো, হয়তো উনি ভারতের নাগরিক, হয়তো উনি আমি ওনার কাছে মনে হয়েছে জি। আমি তার কাছে শ্রদ্ধা রাখি বলতেছি, ভারতকে নিচে বলছি, চীনের তুলনায় সামরিক শক্তি অর্থনীতি বলছি, এতেই তার এত খারাপ লাগলো। তাইলে এই যে বাবির পোলারা যে চীন দখল, ভারত দখল করতে চাইলে, তখন উনি কোথায় ছিল? সেই জন্য উনি তো ওনার কথাতেই পেশে, ওনার সাথে তো আমি বেশি ক্ষুব্ধ। উনি ভারতের কোনো সন্ধান, কিন্তু আমার তো ভারত প্রেম কম নাই, আমিও তো ভারতকে ভালোবাসি, শ্রদ্ধা করি। আমার তো দালালি বলে, কে না বলে, আপনার এখানে তো আমার বলেন আমি ভারতের দালাল, নরেন্দ্র মোদী দালাল। কিন্তু তিনি আমার এই কথাতে যদি একটু গুসা পান বা রাগ পান বা কষ্ট পান, পাইতে পারেন একটা। ফরিদ ভাই ন্যায্য কথা বললে আবার অনেক গালাগালিও, কেউ আছে এরকম গালাগালিও শুনতে হয়, তো আমরা তো আসলে নিরপেক্ষ দৃষ্টিতে ন্যায্য কথাটা বলার চেষ্টা করি। যে আসলে আমরা এখানে আমাদের দেশে যেভাবে ভারতকে নিয়ে কথা বলা হয় পলিটিক্যালি, এটাকে আমরা মনে করি এটা ঠিক নয়। উচ্চতা হ্যাঁ, এটাকে আমরা চাই যে আমাদের প্রতিবেশী সবার সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। হাঁটতে পারে না, হাঁটতে পারে প্রবল সমীকরণে যেটা আমরা বুঝি। ফরিদ ভাই সার্জিও গোরের সাথে, সার্জিও গোর কিন্তু ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত,
জি আবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত। তো এই সার্জিওর সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বৈঠক চলছে এই মুহূর্তে। বৈঠকটা হয়তো এতক্ষণে শেষ হয়েছে কিনা আমার কাছে এখনো খবর আসেনি। বৈঠকটা আমরা যখন শুরু করি তখন বৈঠকটা কন্টিনিউ চলছিল। তার আগে ঢাকায় আসার আগেই গোরের সাথে খলিলের সাক্ষাৎ হয়েছিল ম্যানিলাতে আসিয়ান সম্মেলনে। সর্বপ্রথম ও তাদের মধ্যে ওখানে সাক্ষাৎ হয় এবং সেখানে কিছু কথা হয়, ঢাকা আসার বিষয়েও তথ্য আদান প্রদান হয়। এরপরেই তিনি এখানে আসেন। আবার শেখ হাসিনার ফিরে আসার কথা ডিসেম্বরে। এর মধ্যে মার্কিন রাষ্ট্রদূত, এনসিপি, আপনি যেটা বললেন মামুনুল হক, এদের সাথে বৈঠক করলেন। বৈঠকের পরেই এনসিপি আবার রাস্তায় নেমে একটা ঝামেলা শুরু করে দিয়েছে। এখন জায়গায় জায়গায় ওরা পিটুনিও খাচ্ছে, বিএনপি, ছাত্রদল, যুবদল। তারা এইভাবে ওদেরকেই অভিযুক্ত করছে যে ওরাই আক্রমণগুলো করছে। এই আক্রমণগুলো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ওরা করছে না। তারা অভিযোগ করছে বিএনপি, ছাত্রদল, যুবদলের লোকেরাই আক্রমণগুলো তাদেরকে করছে। এই যে দেশের ভিতরে হঠাৎ অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে, এর মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো হলো। নতুন রাষ্ট্রপতি কে হবেন অনেক জল্পনা কল্পনা চলছে। সেনাপ্রধানের অনেকে কানাঘুষা করছেন, রাষ্ট্রপতির মতো সেনাপ্রধানেরও তেমন কিছু হওয়ার সম্ভাবনার কথা অনেকে বলছেন, কানাঘুষো করছেন। সত্যতা আছে কিনা আমি জানি না। এর মধ্যে শেখ হাসিনা ফিরতে চাচ্ছেন। তিনি বলছেন মেরে ফেললেও দেশে ফিরবো। এএফপিকে যে সাক্ষাৎকার তিনি দিয়েছেন, আপনার কি মনে হয় শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন? এই সিমটম গুলো কি বলে যে শেখ হাসিনা দেশে ফিরতে পারবে, বা ভারত কি তলে তলে কিছু করছে? এই বিষয়ে একটু জানতে চাই। ফরিদ। ফরিদ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? ফরিদ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? শুধু শুধু ভারত না, শুধু ভারত না, জি। আমার জানার মধ্যে কয়েকটি দেশই এই প্রচেষ্টা চালাচ্ছে যাতে বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি থাকে, বিশেষ করে ইউরোপে যেটা হুম, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনাকে, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, বলুন, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? সেটা হলো যে ভারত শুধুমাত্র যে ভারতে চেষ্টা করতেছে তা না, শুধু যে ভারত চেষ্টা করতেছে তা না, আপনার কয়েকটি দেশই চেষ্টা করতেছে। কারণ বাংলাদেশে যদি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসে, বাংলাদেশে যদি আহ, গণতান্ত্রিক সব দলের রাজনৈতিক অংশগ্রহণ না থাকে, তাহলে এই দেশ তো এমনিতে মৌলবাদের খপ্পরে পড়ে গেছে। এখানে মৌলবাদ খুব শক্তিশালী হবে। সেই জন্য সারা পৃথিবীর বিভিন্ন দেশ, শুধু আমেরিকা না, ভারত না শুধু, আমেরিকা নিজেও চিন্তিত। ওই যে বললাম যে কিমা খেলাম কি হইলো, ছাতমা খেলাম ঘুম হইলো। মানে আপনার কোনো কিছু করতে গিয়ে যদি হিতে বিপরীত হয়ে যায়, তাহলে তো সেটা করে লাভ নেই। বাংলাদেশে মৌলবাদ যদি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয় বাংলাদেশটা, তাহলে এটাতে কোনো না কোনো ভাবে ভারত তো লসে যাবেই। এটাতে ইউরোপ আমেরিকাকে লসের মুখোমুখি হতেই হবে, টু ডে অর টুমরো। এটা তারা বুঝতে পেরেছে। বিএনপি সম্পর্কে তাদের ধারণা ছিল যে বিএনপি একটা, যেহেতু কাগজপত্রে গণতান্ত্রিক দল, কমপক্ষে মিনিমাম একটা অবস্থান থাকবে। কিন্তু তারা এসে দেখেছে যে না, বিএনপি কোনো গণতান্ত্রিক দল নয়। তাদের যারা লজ্জা পায় জামাত করতে, যারা সরাসরি জঙ্গিবাদের নাম লেখাইতে ভয় পায়, লজ্জা পায়, তারা গিয়ে বিএনপি করে। সফট হার্টের জঙ্গি যারা, তারা গিয়ে বিএনপি করে। সফট হার্টের যারা পাকিস্তান বিরোধী, তারা গিয়ে ওইখানে যায়। আর যারা ড্রাই হার্ট পাকিস্তান বিরোধী, তারা জামাত করবে, চরমনাই করবে, হেফাজত করবে। এটা তারা এখন বুঝতে পেরেছে। আগেও বুঝতে পেরেছিল, কিন্তু এখন প্র্যাকটিক্যাল সুযোগ দিতে একটা মানুষকে। 17 বছর একটা মানুষ ইউরোপে থেকেছে, তার পরিবর্তন হওয়ার কথা। কিন্তু আরেক মানুষ তো কোনো পরিবর্তন হয়নি। না মানসিক পরিবর্তন হয়েছে, না মেধার পরিবর্তন হয়েছে, না চিন্তা চেতনা, কোনোভাবেই তার পরিবর্তন আসে নাই। এটা তারা এখন বুঝতে পারছে। আওয়ামী লীগ সরকার যত যাই করুক, তারা অন্তত মিনিমাম একটা গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে থাকে, এটা স্পষ্ট। এবং দেশও মৌলবাদ একটু টাইট থাকে। কিন্তু এই দেশে জঙ্গিবাদ, মৌলবাদ যেভাবে আজকারা পেয়েছে, তাদের দলের প্রধানকে কুলাঙ্গার বললে তাদের কিছু করার মুরুদ থাকে না। তো এখন শুধু ভারত না, আর ভারতের জন্য তো এই সরকার তো হুমকি। কারণ এখানে তুরস্ক আর ইরান যদি, তুরস্ক আর পাকিস্তান যদি এখানে ঘাঁটি করে, তো ক্ষতিটা কার করবে? ব্লিডিং কার হবে? ভারতের হবে। তো ভারতের সঙ্গত কারণে চাইবে যে তার দেশের জন্য হার্মফুল নয় এমন কোনো সরকার থাকুক। সেই সঙ্গে সেটার প্রথম তালিকায় যার নাম, সেগুলো আওয়ামী লীগ। স্বাভাবিকভাবে এটা করতেই পারে তারা। যেমন পাকিস্তান সবসময় চাইবে এখানে জামাত ক্ষমতায় থাকুক, তো ভারত এরকম চাইতেই পারে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, চাইতেই পারে। সেই চেষ্টা তারা শুধু তারা যে করবে তা না, এই অঞ্চলে আরো কোনো দেশ সেই প্রচেষ্টায় লিপ্ত আছে। নামগুলো সঙ্গতের কারণে বলবো না। তো চেষ্টা করতেছে এবং করবে।
কারণ এখানে যদি আবারও বলি, ব্যবসা এই দেশে 18 কোটি মানুষের দেশ, এই দেশের জন্য বিপজ্জনক, এই দেশও বিপদ, দেশের মানুষও বিপদ পড়বে। এই দেশের মানুষ তো পেয়ারা পাকিস্তানি জজবা, এরা তো বুঝতে পারতেছে না যে এদের ভবিষ্যৎ কোন দিকে যাইতেছে। এরা যে ভবিষ্যতে গিয়ে দুর্ভিক্ষের মুখোমুখি হবে, ভবিষ্যতে গিয়ে যে আফগানিস্তানের মতো সন্তান বিক্রি করতে হবে, পাকিস্তানের মতো রাস্তায় চিকরি করতে হবে আটার জন্য, এটা তো তারা এখনো বুঝতে পারতেছে না। পাকিস্তানি জোশে, এদের জোশ তো ছুটে যাবে যদি এই সরকার থাকে। তো তারপরও বিশ্বরা চিন্তা করতেছে যে এই দেশে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, 18 কোটি মানুষ, 1 কোটি হিন্দু না হয় ভারত নিয়ে নিল, আর 17 কোটি মানুষ কোথায় যাবে? এরা তো কার জন্য হুমকি হয়ে দাঁড়াবে? সারা পৃথিবীর মানুষের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে এই বাংলাদেশের জঙ্গিবাদী মানুষগুলো। তো সঙ্গত কারণে এখানে সরকার আর জঙ্গিবাদীদের ঠেকিয়ে রাখার জন্য সরকার পরিবর্তন অবশ্যই জরুরি, অথবা গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, একটা শক্তিশালী সংগঠন থাকতে হবে। কারণ এখন যারা আছে তারা ডানে বামে উপরে নিচে সব রঙে যতই থাকুক, ঘরে পড়তায় ওই মৌলবাদী জঙ্গিদেরই সাপোর্টার। তো এই কারণে আওয়ামী লীগের এখানে, আর আজকাল যে বামপন্থীরা ছিল তারাও এখন পেয়ারা পাকিস্তানি জঙ্গিদের সমর্থক হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। তো শুধু এখানে ভারত না, এখন আমেরিকাও চাইতেছে এখানে ডাইভার্সিটি থাকুক, আওয়ামী লীগ থাকুক। আর আপনি যেটা বললেন, চীনকে ঠেকাইতে গিয়ে ভারতের সাথে আমেরিকার আপোষ করতে হবেই। তখন আবার ভারতেরও চীনকে ঠেকাইতে আমেরিকার সাথে আপোষ করতে হবে, কোনো সন্দেহ নেই। তো তখন কি করতে হবে? এরা কাছাকাছি চলে আসবে, অর্থাৎ আমেরিকা আর ভারত কাছাকাছি আসলে সঙ্গত কারণেই ভারত তার নিজের সমর্থিত বা তাদের প্রতি সিম্পেথি আছে এমন কোন সরকার ক্ষমতায় আসুক, এটা তো তারা চাইবেই। তো ভারত তখন কার নাম বলবে? শেখ হাসিনার নাম বলবে, নিশ্চয়ই সেখানে জামাতের নাম বলবে না, হেফাজতের নাম বলবে না। তো ভারত তখন শেখ হাসিনার ব্যাপারে বলবেই, আওয়ামী লীগের ব্যাপারে বলবেই, একটা প্রগ্রেসিভ রাজনীতির কথা বলবেই। তো তখন যে ডেটটা দিয়েছে, মার্জিন দিয়েছে যে বাংলাদেশের ডিসেম্বর মাসে সে ধরনের শেখ হাসিনা আসতেছে, এটার সাথে এগুলো মিলে যায়। আমার ধারণা যেগুলোর আভাস তিনি আগেও পেয়েছেন, ধরনের শেখ হাসিনা আগেও আভাস পেয়েছেন, পাশাপাশি বাংলাদেশের তো আসলেই ক্রাইসিস। এমন না যে শেখ হাসিনাকে কেউ আনতেছে তার জন্যই তিনি আনতেছেন, তা তো না। বরং বাংলাদেশের এখন যে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা, মানুষের চাকরির অবস্থা, ব্যবসার অবস্থা, এখন তো আওয়ামী লীগের আসাটা অনিবার্য হয়ে যাচ্ছে। কোনোদিনই চীনের সাথে ভারতের যুদ্ধ হবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। কোনোদিনই হবে না। এগুলো ফালতু কথা বলেন না ভাই। এরা যদি যুদ্ধ করতো তারা বর্ডারে বহু আগে লেগে যেত। ভারত চায়না এত পাগল হয়নি, তারা নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য কিন্তু ঠিক রেখেছে। কোনোদিনই ভারত চায়না যুদ্ধ করবে না, কোনোদিনই করবে না। আর ভারতের 1 নম্বর শত্রু কিন্তু চায়না লেখা নাই, ভারতের গোয়েন্দা সংস্থা কি লেখা আছে সেটা বললে কিন্তু ভারতের ভারতের যে গোয়েন্দা সংস্থা 1 নম্বর ভারতের শত্রু রাষ্ট্র কি চায়না লেখা, পাকিস্তান লেখা? একটাও না। খুঁজে দেখেন কোন দেশের নাম লেখা। অনুমান করে বললেন না, আপনাদের দেশেরই যে রিপোর্ট আছে সেগুলো ভালো করে পড়েন, কোন কোন দেশের নাম আছে। আপনারা যে বলতেছেন যে চায়নার সাথে তার যুদ্ধ হবে 1989 সালে, 1989 সালে ভারত চেয়েছিল পাকিস্তানের সাথে ভারতের সাথে পাকিস্তান যুদ্ধ, সে খবর তো ফরিদ ভাইয়ের কি সমস্যা হচ্ছে লাইনে? ফরিদ ভাইয়ের সম্ভবত ওখানে নেট সমস্যা আছে, আমার ডাউট। সম্ভবত ওনার ওখানে নেট সমস্যা হচ্ছে, নেটওয়ার্কটা দুর্বল থাকতে পারে। দুর্বল সিগন্যাল হলে অনেক সময় এরকম হয়, সেটা হয়। যাই হোক, যেটা বলছিলাম, ফরিদ ভাইয়ের অ্যাবসেন্টে আমি দু একটা কথা বলি, তো আপনাদের ভালো লাগে কিনা আমি জানি না। যেটা আমাদের এক দর্শকও কমেন্ট করেছেন যে চীনের প্রাণ হুমরা হচ্ছে মালাক্কা প্রণালী, আর মালাক্কা প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ হচ্ছে ভারতের হাতে। তার মানে কি? তার মানে ভারত চীনের গলাটা চিপে ধরে আছে। এটা চীন ঠিকই বুঝে। আর চীন ভারত যুদ্ধ হলে চীন কি কঠিন বিপদটায় পড়বে, এটা তো খুব সহজে বোঝা যাচ্ছে, তাই না? শুধু ম্যাপটা নিয়ে বসলে ক্লিয়ার বোঝা যায়। আর চীন গুতগুতি করছে কোন দিক দিয়া বাইপাস করা যায়, অর্থাৎ মালাক্কা দিয়ে না গিয়ে আর কোথাও দিয়ে যাওয়ার কোনো সুযোগ তৈরি করা যায় কিনা। এটা আমি আগেও বলেছি যে এই যে এই যে রোডস ইনিশিয়েটিভ যেটা করে, এই যে আমাদের সাথে এখন যেটা হচ্ছে বাংলাদেশ চায়না মিয়ানমারের উপর দিয়া যে প্রকল্পটা, রোডস অ্যান্ড হাইওয়ে ইনিশিয়েটিভ, এটা কেন করছে? এটা হচ্ছে সে বাইপাস করার জন্য, অর্থাৎ মালাক্কাকে বাইপাস করার জন্য।
আবার গোয়াদার বন্দর দিয়েও সে আরেকটা তৈরি করেছে, সেখানে সেটা কিন্তু ব্যবহার করতে পারছে না, সেখানে গৃহযুদ্ধের কারণে। মানে বেলুচিস্তানের যে যুদ্ধ হচ্ছে, বেলুচরা চায়নাদেরকে দেখলেই আক্রমণ করে, চাইনিজ দেখলেই আক্রমণ করে, যার কারণে যায় না, ওখানে চরম ডিস্টার্ব। ওটাও ব্যবহার উপযোগী এখনো করতে পারেনি। শুধু একটা ছোট্ট রুট তৈরি করেছে, সেটা হচ্ছে বঙ্গোপসাগরে এই মিয়ানমার অংশে, আরাকানের এই অংশে ওরা একটা গ্যাস ক্ষেত্র নিয়েছে, একটা বন্দর করেছে, আর এখানে একটা ডিপো করেছে। মধ্যপ্রাচ্য থেকে তেল এনে এখানে ছেড়ে দিবে পাইপলাইনে, সে কুনমিং এর ওদিক থেকে সেটা তুলে নেবে। এই ছোট্ট একটা জায়গা এখানে তৈরি করেছে, এটা বড় কোনো কিচ্ছু না। আর এটাকে সেফটি দেওয়ার জন্য মংলা বন্দরটা এখন চাচ্ছে ব্যবহার করে। বাংলাদেশের। চাচ্ছে না, চুক্তি করে ফেলেছে। হ্যাঁ, এই হলো ফ্যাক্টর, আর তার পথ নেই। চুক্তি করার কারণেই ভারত আর আমেরিকা কাছাকাছি আসতেছে এই চুক্তির জি, এখন চায়নার মূলত এই অঞ্চলে চায়না খুব বিপদে আছে, খুব বিপদে আছে। চীন ভারত যুদ্ধের কোনো কোনোদিনই হবে হবে না। যেটা বললেন, কখনোই চীন ভারত যুদ্ধ হলে চীন শেষ, চীন খুব বিপদে পড়বে। এটা তো আমেরিকা চাচ্ছে, আমেরিকা বা পাশ্চাত্য শক্তিরা তো চাচ্ছে চীন ভারত যুদ্ধ, এটা তো তারা চায়, কায় মনে চাইতেছে। কিন্তু ভারত, ওই যে এবার আসি, ভারতের ওই জায়গায় নীতিটা তাদের ঠিক আছে, যে সেইখানে তারা ঝুঁকি নিবে না, ভারতও ঝুঁকি নিবে না, চায়নাও ঝুঁকি নেবে না। তারা নিজেদেরকে মনে করে শত্রু রাষ্ট্র। কিন্তু আপনি দেখেন সবচেয়ে বড় ব্যবসাটা কার সাথে হইতেছে? চায়নার সাথে। চায়নাও এখানে ব্যবসা করতেছে, ভারতও চায়নাতে ব্যবসা করতেছে, কারণ তারা ওই ঝুঁকি নিবে না। তারা কখন শোনেন, চায়নাতে 150 কোটি মানুষ, ভারতে 150 কোটি মানুষ, এরা কিন্তু এত বড় বাজার কেউ নষ্ট করতে চাইবে না, কেউ না, কেউ না, এই রিস্ক নিবে না। ব্যবসা আগে, এই যে এত বন্দর দখল, করিডোর দখল, শেখ হাসিনা সরকার উচ্ছেদ, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ষড়যন্ত্র, এগুলো কেন করে? ওই যাদের ব্যবসায়িক স্বার্থ নষ্ট হচ্ছে তারা এগুলো করতেছে। এইখানে সেই রাষ্ট্রগুলো, সেই ব্যক্তিগুলো, সেই বিলিয়নার গুলো, যে পৃথিবীতে যারা বড় বড় পুঁজিবাদী, বড় বড় ব্যবসায়ী রয়েছে, তাদের ব্যবসাতে সমস্যা হচ্ছে বলেই তো সরকারের উত্থান পতন এটা ঘটায়। শেখ হাসিনাকে কেন উত্থান পতন ঘটাইলো? কারণ এইখানে ব্যবসা করতেছে কি? রাশিয়া, চায়না, ভারত, আমেরিকা লস, তাই সরকার উচ্ছেদ করে দিয়েছে, বক্তব্য পরিষ্কার। সুতরাং এখানে ভারত পাকিস্তান যুদ্ধ, ভারত আর চায়নার যুদ্ধ, এটাই মনে করি না। জি জি, ফরিদ ভাই, যে বিষয়টা, আরেকটা বিষয় যেটা আসলে আলোচনা দরকার আছে, সেটা হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একটা ভয়ঙ্কর মন্তব্য করেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরিদের নিয়ে। আপনি শুনেছেন কিনা আমি জানি না। তিনি বলেছেন তারাও ভারতের মতো আমাদের শত্রু। নিজের দেশের মানুষকে বলছে তারাও ভারতকে তারা যেমন শত্রু ভাবে, কাশ্মীরের মানুষকেও তারা শত্রু ভাবে। তাহলে কাশ্মীরেও তাদের সাথে আদৌ কি থাকবে? শেষ পর্যন্ত কি সেই সময় ঘনিয়ে আসছে বেরিয়ে যাওয়া? কারণ তারাই তো বলতেছে, তাদের মন্ত্রী খাজা আসিফই বলতেছে তারা ভারতীয়র মতো শত্রু। আবার সেই কাশ্মীরি, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যারা আছে, তারা বলতেছে যে তারা ভারতের সাথে বিলয় হইতে চায়। তো বোঝাই যাইতেছে কেউ কারোর সাথে থাকবে না। আর এই ভারতে অধিকৃত যে, পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর, সেইখানে ভারতের যে যুদ্ধ করার পর যে অংশটা দখল করে নিয়েছে, যে অংশটুকু দখল করে নিয়েছে পাকিস্তান, সেইটুকু ওদের তো বুঝিয়েছিল যে তোমরা পাকিস্তানের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবা, দখল করবা, স্বাধীন রাষ্ট্র হওয়া। আমি কিন্তু শুরু থেকে, এখন না, যখন মানুষটা আজাদ কাশ্মীর বলতে আমি হাসতাম, আমি খোঁজ নিয়েছি, ওখানে খোঁজ নিয়ে জেনেছি যে ওইখানে কাশ্মীরি ভাষায় কথা বলতে দেয় না পাকিস্তানিরা। কিন্তু এটা নিয়ে কোনো বুদ্ধিজীবী কোনোদিন কথা বলেই না, এখনই বলে না, মাইরে ফেললেই বলে না, আর তাদের ভাষা বাদ দিলে বলবে, তখনই বুঝতে পারছি যারা বাটপা। পাকিস্তান এই